একটা জাতির জন্ম হয়েছিল রক্ত আর স্বপ্ন দিয়ে। 1971 সালে যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠ ঘোষণা করেছিল, আমি মেজর জিয়া বলছি, আমরা স্বাধীন, সেই কণ্ঠ শুধু একটা যুদ্ধের শুরু ছিল না, সেটা ছিল একটা জাতির নতুন স্বপ্নের জন্ম। কিন্তু স্বাধীনতার পর যখন দেশ হোঁচট খাচ্ছিল, অন্ধকারে ডুবছিল, তখন সেই কণ্ঠ আবার ফিরে এলো একটা নতুন রূপে, একটা আদর্শের রূপে। সেই দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এটা শুধু একটা রাজনৈতিক দলের গল্প নয়, এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের ধ্বনি, তাদের সংগ্রামের কাহিনী। চলুন ঢুকে পড়ি এই গল্পের গভীরে, যেখানে স্বপ্ন ছিল, রক্ত ছিল, আর ছিল অদম্য সাহস। 1971 সাল, বাংলাদেশ সবে স্বাধীন, কিন্তু স্বাধীনতার মাত্র 4 বছর পর 1975 সালে দেশে নেমে এলো এক অন্ধকার। 15ই আগস্টের সেই কালো রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন। দেশে অপরাজয়তা, অস্থিরতা, রাজনৈতিক শূন্যতা, অর্থনৈতিক টালমাটাল। এমন এক সময়ে এগিয়ে এলেন একজন মেজর জিয়াউর রহমান। তিনি ছিলেন মুক্তিযোদ্ধার একজন বীর। 1971 সালের 27 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া সেই কণ্ঠস্বর। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। 1975 সালের নভেম্বরে জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিলেন। তিনি দেখলেন বাংলাদেশের জনগণের জন্য একটা নতুন দিশা দরকার। তিনি 1977 সালে 19 দফা কর্মসূচি ঘোষণা করলেন। এই কর্মসূচি ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন আলো। গ্রামের কৃষক থেকে শহরের শ্রমিক, তরুণ থেকে প্রবীণ, সবাইকে নিয়ে তিনি স্বপ্ন দেখালেন একটা সমৃদ্ধ বাংলাদেশের। কিন্তু সেই স্বপ্ন দেখলে তো হবে না, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার ছিল একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। আর তাই 1978 সালের 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান ঘোষণা করলেন এক নতুন দলের জন্ম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। বিএনপির জন্ম ছিল একটা নতুন যাত্রার শুরু। জিয়াউর রহমান বলেছিলেন, এই দল হবে সবার, বাম, ডান, মধ্যপন্থী, ধনী, গরিব, তরুণ, বৃদ্ধ, সবাইকে নিয়ে। তিনি চেয়েছিলেন এই দল জনগণের কণ্ঠস্বর হবে। বিএনপির প্রথম জাতীয় কমিটিতে ছিল 45% তরুণ, নতুন মুখ, নতুন চিন্তা। এই দলের মূলমন্ত্র ছিল বাংলাদেশের জাতীয়তাবাদ একটা পরিচয়, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক। 1979 সালে বিএনপি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিল। ফলাফল ছিল অভাবনীয়। 298টি আসনের মধ্যে 260টিতে জয় পেল বিএনপি। জনগণ জিয়াউর রহমানের উপর ভরসা রাখল। তার নেতৃত্বে দেশ স্থিতিশীলতা ফিরে এলো। অর্থনীতির চাকা ঘুরতে শুরু করলো। কৃষি, শিল্প, শিক্ষা সব ক্ষেত্রে নতুন উদ্যম। যে গ্রামে গ্রামে খাল খনন কর্মসূচি চালু করলেন, যাতে কৃষকের ফসল মাঠ থেকে বাজারে পৌঁছায়। তিনি বলতেন, জনগণই আমার শক্তি। কিন্তু ভাগ্যের পরিহাস, 1981 সালের 30 মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলেন। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল সেনাবাহিনীর মধ্যে গভীর অসন্তোষ। মুক্তিযোদ্ধা অফিসারদের সঙ্গে পাকিস্তান থেকে ফেরত আসা অমুক্তিযোদ্ধাদের মধ্যে রসানল, প্রমোশন নিয়ে অসন্তুষ্টি এবং জিয়ার শাসননীতির বিরুদ্ধে ক্ষোভ, এসব ছিল মূল কারণ। কেউ কেউ বলেন এর পেছনে বিদেশি হাতও ছিল, যেমন ভারতের, কারণ জিয়া দেশকে স্বাধীনভাবে চালাতে চেয়েছিলেন। হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল আব্দুল মঞ্জুর, জিয়ার পুরনো সহকর্মী কিন্তু অসন্তুষ্ট। তার সঙ্গে জড়িত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাহাতি উদ্দিন শেখ, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা, ক্যাপ্টেন এমদাদুল হক সহ আরও কয়েকজন অফিসার। ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালানো হয়। জিয়া তার কক্ষে ছিলেন। নিরাপত্তা কর্মীরা লড়াই করছিলেন, কিন্তু সংখ্যায় কম ছিলেন। মাত্র 9 মিনিটের মধ্যে জিয়া সহ 12 জন নিহত হলেন। অভ্যুত্থান ব্যর্থ হয়, মঞ্জুরকে পরে হত্যা করা হয়, আর জড়িত 12 জনকে পরে ফাঁসি দেওয়া হয়। বিএনপির জন্য, বাংলাদেশের জন্য এটা ছিল একটা অপূরণীয় ক্ষতি। জিয়া চলে গেলেন, কিন্তু তার স্বপ্ন বেঁচে রইল। এই কঠিন সময়ে এগিয়ে এলেন একজন নারী, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি তখন রাজনীতির মাঠে নতুন। 1982 সালে তিনি বিএনপিতে যোগ দিলেন। 1984 সালে তিনি দলের চেয়ারপারসন হলেন। তখন দেশে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন, গণতন্ত্র ছিল বন্দী। খালেদা জিয়া 7 দলীয় জোট গঠন করে রাস্তায় নামলেন। এটা ছিল গণতন্ত্রের জন্য একটা জনগণের আন্দোলন। রাজপথে মিছিল, হরতাল, সমাবেশ। খালেদা জিয়া শুধু নেত্রী ছিলেন না, তিনি হয়ে উঠলেন জনগণের কণ্ঠস্বর। 1990 সালে এই আন্দোলনের মুখে এরশাদের পতন হলো। বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেল। বিএনপি প্রমাণ করলো এটা জনগণের দল। 1991 সালে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় নির্বাচনে জয়লাভ করলো। খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এটা ছিল একটা ইতিহাস।
তিনি গণতন্ত্রের পথ শক্ত করলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, যা পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় একটা মাইল ফলক হলো। তার শাসনামলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এলো, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোতে নতুন উদ্যোগ নেওয়া হলো। 1996 সালে বিএনপি ক্ষমতা হারালেও 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট আবার ক্ষমতায় ফিরল। এই সময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 5% উপরে, রপ্তানি বাড়ল, বিদেশি বিনিয়োগ এলো। খালেদা জিয়া বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় জায়গা করে নিলেন। তিনি বলতেন, আমার শক্তি বাংলাদেশের মানুষ। কিন্তু রাজনীতির পথ কখনো সহজ ছিল না। 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলো। খালেদা জিয়াকে কারাবাসে পাঠানো হলো। বিএনপির উপর নেমে এলো চরম চাপ। 2008 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হলো, কিন্তু দলের আস্থা কখনো ভাঙেনি। এই সময় এগিয়ে এলেন তারেক রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দলকে সংগঠিত করলেন। 2018 সালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন। দূর থেকে তিনি দলকে নতুন দিশা দিলেন। 31 দফা কর্মসূচি ঘোষণা করলেন, যেখানে তিনি গণতন্ত্র, সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বললেন। 2014 থেকে 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। খালেদা জিয়া আবার কারাবাসে, কিন্তু বিএনপির কর্মীরা হাল ছাড়েনি। তারা রাজপথে আন্দোলন চালিয়ে গেল। 2023 থেকে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলো। বিএনপি এই আন্দোলনে জনগণের পাশে দাঁড়ালো। খালেদা জিয়া মুক্তি পেলেন। তারেক রহমান নতুন করে দেশ গঠনের স্বপ্ন দেখাচ্ছেন। এখন 2025 সালে বিএনপি তাদের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এই দল জিয়াউর রহমানের স্বপ্নে জন্ম নিয়েছিল, খালেদা জিয়ার সংগ্রামে বেড়ে উঠেছে এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন পথে হাঁটছে। কিন্তু বর্তমান দলের কিছু নেতাকর্মী চাঁদাবাজি, দলীয় অন্তর্দ্বন্দ্বে, হত্যা এবং অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়েছে, যা জিয়াউর রহমানের জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক আদর্শের সাথে সাংঘর্ষিক। 2024-2025 সালে শেখ হাসিনার পতনের পর চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, রাজশাহী, খুলনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নড়াইল, ভোলা, শেরপুর, নারায়ণগঞ্জ সহ অন্তত 25টি জেলায় দলীয় অন্তঃকোন্দলের সংঘর্ষে অনেকে নিহত হয়েছেন, যেখানে আধিপত্যের লড়াই মূল কারণ। এগুলোকে অনেকে জিয়ার আদর্শের অপব্যবহার হিসেবে দেখেন, যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলাহীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাব থেকে উদ্ভূত। বিএনপি শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা বাংলাদেশের জনগণের আশা, স্বপ্ন আর সংগ্রামের প্রতীক। জিয়ার সেই কণ্ঠস্বর, আমি মেজর জিয়া বলছি, আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। এই ইতিহাস জানার পরেও যদি বিএনপি নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক। এখন প্রশ্ন রয়ে গেল, এই ইতিহাস জানার পরেও বিএনপি নেতাকর্মীরা কি দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, নাকি ইতিহাসই জানে না? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসসালামু আলাইকুম।